হাই বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমাদের হাসনাইন স্টোরি চ্যানেল। আমাদের চ্যানেলের সকল প্রকার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ। বান্ধবীর প্রেমিক বান্ধবীকে নয়, তাকে পছন্দ করে। কথাটা বান্ধবীর মুখে শুনেই তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো দিয়া। হতভম্ব হতবাক হয়ে তাকিয়ে রইল সামনে বসা তার বান্ধবী দিশার পানে। বান্ধবীর কাণ্ডে কিঞ্চিত বিরক্তি হলো দিশা চাপা রাগ দেখিয়ে বলল, আশ্চর্য, এমন রিয়াক্ট করার কি আছে? সবাই তাকিয়ে আছে তো, বস বলছি। বসল না দিয়া, দাঁড়িয়ে দু হাতে ভর দিল টেবিলে, বলল, রিয়্যাক্ট করব না মানে? এসব কি বলছিস তুই? কি বলেছি বুঝিসনি? আচ্ছা বেশ বুঝিয়ে বলছি। তার আগে বস, রেস্টুরেন্টের সবাই তাকিয়ে আছে। চারিদিকে নজর বুলিয়ে খেয়াল করলো মেয়েটা। হ্যাঁ, সবাই তাকিয়ে না থাকলেও অনেকের দৃষ্টি তাদের পানে। এবার বসে পড়ল চেয়ারে, নিজেকে খানিকটা সামলে নিয়ে বলে উঠল, দেখ, একদম মজা করবি না এসব বিষয়। তুই জানিস এগুলো নিয়ে মজা ঠাট্টা আমার মোটেও পছন্দ নয়। শেষ পরীক্ষাটাই জঘন্য বাজে হয়েছে আমার। জঘন্য বাজে হয় এমনিতেই মন মেজাজ ঠিক নেই। এই মেজাজে আমি তোর সাথে মজা করছি বলে মনে হচ্ছে? দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল দিশা। তাতে খানিকটা দমে যায় দিয়া, একটু সময় নিয়ে বলে, আচ্ছা বেশ, এতক্ষণ যা বলেছিস বলেছিস, এই বিষয়ে আর কিছু বলবি না তুই? আর বলতেও যাব না আমি। আমার দায়িত্ব ছিল তোকে এখানে এনে সবটা জানিয়ে দেওয়া, দিয়েছি। এখন যা বলার উনি এসে বলবে। উনি মানে কার কথা বলছিস? ইফাজ ভাইয়া এখনই বোধহয় চলে আসবে। আরেক দফা অবাক হলো দিয়া, হতভম্ব হয়ে তাকিয়ে রইল বান্ধবীর পানে। অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ পরীক্ষা হলো আজ। টানা 4 ঘন্টা পরীক্ষা শেষে হল থেকে বের হতেই দিশা আবদার করে বলে কলেজের সামনে রেস্টুরেন্টে একটু বসবে, দুই বান্ধবী একটু গল্প গুজব করবে। দিয়ার ভাই দিহান নিতে আসার কথা থাকলেও বারণ করে দেয় দিশা। জানায় তারা কলেজের সামনে রেস্টুরেন্টে একটু বসবে, খানিকটা সময় কাটাবে, ঘন্টা দুয়েক পর এসে যেন নিয়ে যায়। দিহান বা দিয়া কারোরই আপত্তি থাকে না তাতে। রেস্টুরেন্টে এসে বসার পর সাধারণ কথাবার্তা চলে দুই বান্ধবীর মাঝে। এরপর হঠাৎই দিশা বলে ওঠে, ইফাজ ভাইয়া আমাকে নয় তোকে পছন্দ করে দিয়া। শুধু পছন্দ নয়, হয়তো ভালোবাসে। এগোতে চায় তোর সাথে সম্পর্কটা। তাতেই অবাক হয় দিয়া, হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। যাকে কিনা এতদিন বেস্ট ফ্রেন্ডের প্রেমিক বলে জেনে এসেছে, সেই মানুষটা তাকে পছন্দ করে। আর ভাবতে পারল না দিয়া। টানা 4 ঘন্টা পরীক্ষার পর এমন কিছু শুনে ধপধপ করতে লাগলো তার মস্তিষ্ক। বান্ধবীর দিকে তাকিয়ে তাকে বোঝার চেষ্টা করলো দিশা, বলে উঠল, উনি তোকে প্রথম থেকেই পছন্দ করে, আমাকে নয়। তোকে নানানভাবে বোঝানোর চেষ্টা করেছে, আমি করেছি। কিন্তু তুই বুঝিসনি, ভেবেছিস আমাকে পছন্দ করে। তাই তো ইফাজ ভাইয়া ও আদিব মিলে প্ল্যান করে আমাকে বলতে বলে ইফাজ ভাইয়ার সাথে আমি রিলেশনে আছি। প্ল্যান করে? তার মানে এই 3 মাস ইফাজ ভাইয়াকে নিয়ে বলা তোর সব কথাই মিথ্যে ছিল? হ্যাঁ। কিন্তু কেন দিশা? তোকে জেলাস করানো। জেলাস করানো? এখানে জেলাস করানোর কথা আসছে কিভাবে? ভাইয়ার ধারণা তোকে জেলাস করালে ওনার প্রতি তুই দুর্বল হয়ে পড়বি, তোর অনুভূতি প্রকাশ করবি। ইফাজ ভাইয়ার ধারণা ছিল তুই ওনাকে পছন্দ করিস। গলা শুকিয়ে গেল দিয়ার, শুকনো ঢোক গিলল, লাভ হলো না। টেবিলে থাকা পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে পুরোটা শেষ করলো। বেশ শব্দ করেই গ্লাসটা রেখে দিয়ে, মিথ্যা নয় দিশার কথা ও ইফাজের ধারণা। বলা যায় লোকটাকে পছন্দ করে দিয়া, করত। প্রথম দেখায় মানুষটাকে দেখে ছোটখাটো ক্রাশও খেয়েছিল বলা চলে। মানুষটা দেখতেও যে ঠিক সাউথের হিরোদের মতো, লম্বা চওড়া স্মার্ট সুদর্শন দেখতে। সাথে দিয়া ছেলেদের প্রতি দুর্বলতার কারণ গালে সেই চাপ দাড়ি, আর চোখে বেশ কতবার তাকিয়েও ছিল মানুষটার দিকে। যতই হোক মেয়ে জাতি, চোখের সামনে সুন্দর ছেলে দেখলে দৃষ্টি সংযত রাখা দায়। তারপর আবারও কয়েকবার কাকতালীয়ভাবে ইফাজের সাথে দেখা হয় তার। পরপর যখন দেখা হয় তখন জানতে পারে দিশার প্রেমিক হিসেবে। দিয়া জানায় ইফাজের সাথে সে রিলেশনে গেছে, আবিদের সাথে ব্রেকআপ করে।
তা নিয়ে বান্ধবীকে কোনো প্রশ্ন করে না দিয়া। সে ভাবে লাইফে পার্সোনাল কিছু তো সবারই আছে। বান্ধবীর প্রেমিককে নিয়ে ভাববার মতো মেয়ে দিয়া নয়, কখনো ভাবতেও চায় না। আর না ভেবেছে। দিনের পর দিন দিশার মুখে ইফাজের নিয়ে নানান কথাবার্তায় নিজের মাঝে সদ্য তৈরি হওয়া সেই সুপ্ত অনুভূতি নামক ভালো লাগাটা নিজের মাঝে চাপা দিয়ে ফেলে। কিন্তু আজকে সেই বান্ধবীর মুখেই এসব কথা শুনে প্রায় হতভম্ব মেয়েটা। দিশার কথায় নিজেকে যথাসম্ভব সামলে রাখার চেষ্টা করলো, পানি খেয়ে শান্ত করলো নিজেকে, বলে উঠল, এসব জেলাস করানোর কথা আসছেই বা কেন? দেখ দিশা, তুই বা উনি যেমনটা ভাবিস মোটেও এমন কিছু নেই আমার মাঝে। ওনাকে বলে দিস কথাটা, আমি আসছি। টেবিল থেকে নিজের ব্যাগটা হাতে নিতেই তা ধরে ফেললো দিশা, বলে উঠল, আরে কোথায় যাচ্ছিস তুই? বাসায় যাচ্ছি, এখানে থেকে লাভ নেই আমার। বাসায় যাচ্ছি মানে? ইফাজ ভাইয়া এসে যদি তোর কথা জিজ্ঞেস করে তবে কি বলবো আমি? জাহান নামে যাক তোর ইফাজ ভাইয়া, তাতে আমি। আমাকে নিয়ে কথা হচ্ছে বুঝি? দিয়ার কথা শেষ না হতেই হঠাৎ ভেসে আসলো পুরুষালী কণ্ঠস্বর। অনুভূত হলো কেউ বসলো তার পাশে। চমক নিয়ে পাশে তাকাতেই হতভম্ব হলো দিয়া। তার অনেকটা পাশে ঘেঁষে বসে আছে ইফাজ। খানিকটা থতমত খেয়ে সরে গেল কিছুটা, লাভ হলো না। দিয়া সরে যাওয়ায় ইফাজ আরো চেপে বসলো। ফের হতভম্ব দিয়া, হতভম্বের রেশ নিয়ে বাধা বাধা কণ্ঠে বলল, আপনি আপনি এখানে কেন? দিশা বলেনি আমি আসব? বলেছে, কিন্তু কিন্তু এখানে সরে বসুন। সরে বসলো না ইফাজ, বরং আরো সামান্য চেপে বসলো। তাতে লাফ দিয়ে উঠে দাঁড়ালো দিয়া, বলে উঠল, আশ্চর্য, এভাবে এগিয়ে আসছেন কেন? বের হন, আমি যাব। দাঁড়িয়ে গেলে কেন? বসো, সবাই কি ভাববে? আপনার পাশে বসলে অনেকে অনেক কিছু ভাববে। দিয়ার কথায় সামান্য হাসলো ইফাজ। মেয়েটা এত কথা বলতে পারে জানা ছিল না তার। জানবে বা কিভাবে? এর আগে তো কখনো ওইভাবে কথা হয়নি তাদের। হাসি চেপে বলে উঠল, কেউ কিছু ভাববে না, তুমি বসো। বসবো না, আমি বাসায় যাব, সরুন আপনি। বললাম না বসতে। চাপা ধমক দিয়ে হাত ধরে বসিয়ে দেয় ইফাজ। চমকে উঠে দিয়া, ঝাটকা দিয়ে হাত সরিয়ে নেয়। তেজি কণ্ঠে বলে, একদম গায়ে হাত দেবেন না বলছি, এসব আমার মোটেও পছন্দ নয়। চেঁচামেচি করব কিন্তু। দিশা তুই। থেমে গেল দিয়া। দিশা নেই। কখন যে নিজের জায়গাটা ত্যাগ করে চলে গিয়েছে বুঝতেও পারেনি। শুকনো ঢোক গিলল। খানিকটা রাগ এসে জমা হলো দিশার উপর। এভাবে কিভাবে পারলো তাকে এই মানুষটার কাছে একা রেখে যেতে? দিয়াকে উত্তেজিত হতে দেখে ইফাজ বলে উঠল, রিল্যাক্স রিল্যাক্স, এতটা হাইপার হচ্ছ কেন? আমি কিছু করছি না, প্লিজ কাম ডাউন। দিশা কোথায়? আমাকে ফেলে কখন চলে গেল? শান্ত গলায় অভিমান ঝরা কণ্ঠে বলে উঠল দিয়া। পুনরায় তাকে শান্ত হতে বলল ইফাজ। দিয়া শান্ত হও, দিশা আছে, ওই যে দেখো। হাতের ইশারায় তাদের থেকে কয়েক টেবিল পরেই টেবিল দেখালো ইফাজ। হাতের ইশারায় লক্ষ্য করে সেদিকে তাকায় দিয়া। দেখে দিশা ও আবিদ বসে আছে। আবিদ দিশার প্রেমিক ছিল। বছর দুয়েক হলো তাদের প্রণয়ের সম্পর্কের। শুনেছে মাসখানেক আগে কিছুটা ঝামেলা চলে তাদের মাঝে। তারপর সম্পর্ক নষ্ট করে ইফাজের সাথে রিলেশনে যায়। কিন্তু এখন তাদের একসাথে দেখে মনে হচ্ছে সব ঠিকঠাক তাদের মাঝে। হয়তো তাকেই মিথ্যা বলেছিল দিশা। সুপ্ত নিঃশ্বাস ছাড়ল দিয়া। মাথা ঘুরিয়ে তাকালো ইফাজের দিকে। মানুষটার দিকে তাকিয়ে মানুষটার চাহনিতেই পুনরায় গলা শুকিয়ে গেল দিয়ার। তবুও নিজেকে সামলে রাখার যথাসম্ভব চেষ্টা। ধীর কণ্ঠে বলল, দেখুন ইফাজ, আপনার সাথে রিলেশনে যাওয়া সম্ভব নয় আমার পক্ষে। কেন সম্ভব নয়? আমি তোমাকে লাইক করি দিয়া, দিশাকে নয়। সেই প্রথম থেকে আমি তোমাকে পছন্দ করি। হয়তো ভালো পছন্দ করতেই পারেন, কিন্তু আমার পক্ষে রিলেশনে জড়ানো সম্ভব নয়। যেতে হবে না, আমি জোরও করব না তোমাকে, শুধু প্লিজ বোঝার চেষ্টা করুন ইফাজ, এসব টিলেশনে আমার একদম পছন্দ নয়। আপনি যেটা চাইছেন তা কিছুতেই সম্ভব নয় আমার জন্য। আর এসব পছন্দ ভালো লাগা একটা সময় পর হারিয়ে যাবে। আপনি প্লিজ জেদ করবেন না। ইফাজ কিছু বলতে নিলেই এবারও তাকে থামিয়ে দিল দিয়া।
ব্যাগটা শক্ত হাতে ধরে বলল, প্লিজ সরুন, আমি বের হব। দিয়া আমার কথাটা। আমার অস্বস্তি হচ্ছে, প্লিজ সরুন ইফাজ। এবার বসে থাকতেও পারল না ইফাজ, ফেলতে পারল না দিয়ার কথাটা। উঠে দাঁড়াতেই মেয়েটাও বেরিয়ে আসলো। চলে যাওয়ার উদ্যোগে হতেই ডেকে উঠে ইফাজ। দিয়া। থেমে গেল দিয়া। কেন জানি উপেক্ষা করতে পারল না ইফাজের এই ডাকটা। পিছন ফিরে তাকাতেই ইফাজ বলল, আমার ভালো লাগা পছন্দ করাটা একসময় হারিয়ে গেলেও আমার ভালোবাসাটা কখনোই হারিয়ে যাবে না দিয়া, কখনো না। ইফাজ আপনি? পছন্দ, ভালো লাগা ও ভালোবাসার মধ্যে কতটা পার্থক্য জানো? পছন্দ তো দোকানের সুন্দর সুন্দর জামাগুলোকেও করি আমরা। ভালো লাগা তো পছন্দের কোনো জিনিসের প্রতিও আমাদের হয়। কিন্তু ভালোবাসা, ভালোবেসে কিছু নির্দিষ্ট সংখ্যক জিনিসগুলোকেই তো আমরা পাশে রাখি। আমার কাছে তুমিও সেই নির্দিষ্ট একজন দিয়া। স্থির হয়ে দাঁড়িয়ে রইল দিয়া, নিশ্চুপ নির্বাকে। একটু থেমে সেকেন্ডের মতো সময় নিয়ে ইফাজ আবারও বলে উঠল, আমার জেদ সম্পর্কে তোমার ধারণা নেই দিয়া। রিলেশনে জড়াবে না তো ঠিক আছে, বিয়ের জন্য প্রস্তুত হও। অন্য কাউকে নয়, এই ইমতিয়াজ আহমেদ ইফাজকে। হ্যালো, কে বলছেন? বিরক্তি কণ্ঠস্বর দিয়ার। হবেই না কেন? মনোযোগ সহকারে নিজের মাঝে ডুবেছিল, তখনই শব্দ করে বেজে উঠল মোবাইলের রিংটোন। মনোযোগ নষ্ট হয় দিয়ার, ছুটে যায় তার করা ভাবনাগুলো। তাতে যেন ব্যাপক বিরক্ত মেটা। অপর পাশের জবাব না পেয়ে বিরক্তিকর মাত্রা বৃদ্ধি পেল তার। আবারও বলে উঠল, হ্যালো, কে বলছেন? কথা বলেন না কেন? দিয়া প্লিজ কল কাটবে না। খানিকটা অবাক হয় দিয়া। কান থেকে মোবাইলটা সরিয়ে একবার অপরিচিত নাম্বারটা দেখে, তারপর আবারও কানে ধরে মোবাইলটা। অপরিচিত নাম্বারে চেনা কণ্ঠস্বরের মালিককে হতে পারে তা নিয়ে ভাবনায় পড়ে। মোবাইলের অপর পাশ হতে আবারও ভেসে আসে, আমি ইফাজ বলছি, একদম কল কাটবে না, তোমার সাথে আমার কথা আছে দিয়া। আপনি? আপনি আমার নাম্বার কোথায় পেলে? পেয়েছি। অবাকের মাত্রা বৃদ্ধি পেল দিয়ার। নিমেষেই বুঝে ফেলল দিশা ছাড়া আর কেই বা তার নাম্বার দেবে। একটু থামে ইফাজ, সেকেন্ডের মতো সময় নিয়ে পুনরায় বলে ওঠে, সেদিন রেস্টুরেন্টে বসে পাশাপাশি কথা বলতে চাওনি, আজকে ফোনে কথা বলতে তো সমস্যা নেই। নিশ্চুপ দিয়া। বলার মতো যেন কিছুই খুঁজে পেল না। ইফাজ বলল, তোমার কিছু বলতে হবে না, জাস্ট আমার কথাগুলো শুনবা। আপনি এমন করছেন কেন? আমি তো বলছি ওসব টিলেশনে আমি যেতে চাই না। বিয়ে করতে তো অসুবিধা নেই। মানে? মানে বিয়ে বোঝো না? বিয়ে কবুল বলে দুটো বিপরীত লিঙ্গের মানুষ এক হয়, বাসর হয়, কাছাকাছি আসে, আদর। ছি, এসব কি বলছেন? হেসে ওঠে ইফাজ, নিজের সামনে নিয়ে বলল, তুমি না মানে জিজ্ঞেস করলে। মানে জিজ্ঞেস করায় আমি কি এসব বুঝিয়েছি আপনাকে? আশ্চর্য, বলতে কলকাতা বুঝে যাচ্ছেন কেন? কলকাতা বুঝলাম কখন? আমি তো কবুল বুঝলাম, তিনবার বলেও ফেলেছি। ইফাজ আপনি? তোমার এই ডাকটা আমার কাছে নিদারুণ সুন্দর লাগে দিয়া, একদম আহত হয়ে যাই। সত্যি। চট করে কল কেটে দিল দিয়া। কান থেকে মোবাইল সরিয়ে বেশ কবার শ্বাস টেনে নিল, তবুও যেন স্বাভাবিক হলো না, কমলো না হৃৎস্পন্দনের ড্রিম ড্রিম শব্দ। উফ, এ কেমন অনুভূতি! কই আগে তো কখনো এমন হয়নি। ইফাজের সাথেই বা কিভাবে এত কথা বলে ফেললো? এর আগে সামনাসামনি হু হাতে কথা হলেও কখনো এভাবে কথা হয়নি। দিয়ার করা ভাবনার মাঝেই শব্দ করে বেজে উঠল মোবাইল। ইফাজের নাম্বার। তা দেখে নিজের থেকে দূরে সরিয়ে রাখলো মোবাইলটা। ধরবে না সে কল। মানুষটার সমস্যা কি? সে বারণ করার পরেও এভাবে ডিস্টার্ব করার মানে কি? পরপর 3বার বেজে বেজে থেমে গেল মোবাইল। দিয়া অস্বস্তির নিঃশ্বাস ছাড়ল। মিনিট 5 অতিক্রম হওয়ার পর মেসেজ টোন বেজে উঠল। দিয়া মোবাইল হাতে নিয়ে দেখে ইফাজের মেসেজ। লিখেছে, কল ধরছো না কেন দিয়া? দেখতে না দেখতেই আরো একটা মেসেজ এসে হাজির হলো। বেশি না, একটু কথা বলবো। কল এলো ক্ষণিকেই। না, কল ধরবে না দিয়া। এই মানুষটার সাথে যেন কথা বলার শক্তি নেই তার। 2বার কল দেওয়ার পর যখন রিসিভ করলো না দিয়া, তখন আবারও মেসেজ দিল ইফাজ, খানিকটা বিরক্ত নিয়েই। কি সমস্যা দিয়া, কল ধরছো না কেন? উফ, কি এক মুসিবত! দিয়ার মোবাইলে টাকা নেই। রিপ্লাই দেওয়ার ইচ্ছে থাকলেও সম্ভব হলো না।
মনে মনে নিজেকেই কঠিনভাবে একটা গালি দিল। এর মাঝেই পুনরায় মেসেজ এলো ইফাজের। আচ্ছা বেশ, কল ধরতে হবে না, মেসেজেই কথা বলো। এবার আর চুপ করে থাকতে পারলো না, ডাটা অন করে মেসেঞ্জারে ঢুকলো। মাস দুয়েক আগে ইফাজের আইডি থেকে অ্যাড রিকোয়েস্ট এসেছিল, তখন থেকেই ফ্রেন্ড হয়ে আছে। ফ্রেন্ড হয়ে থাকলেও মেসেজ শূন্য। দিয়াই আগে মেসেজ দিল। আমার ফোনে টাকা নেই তো রিপ্লাই কিভাবে দেব? অনলাইনেই ছিল ইফাজ। দিয়ার মেসেজ পেয়ে একটুও সময় ব্যয় করেনি, বলল, আগে বলবা না? আশ্চর্য, আগে কিভাবে বলবো? বললামই তো টাকা নেই ফোনে। আচ্ছা। এরপর রিপ্লাই দেওয়ার মতো কিছু খুঁজে পেল না দিয়া, দিলও না। কিন্তু 2 মিনিটের মাথায় যখন তার মোবাইলে 100 টাকার রিচার্জ এলো, তখন অবাকের সাথে চমকেও গেল। কি আশ্চর্য, মানুষটা এমন কেন? এটা যে ইফাজের কাজ তা বুঝতে বাকি রইল না। চুপ থাকতে পারল না, মেসেজ দিল। আপনি টাকা পাঠিয়েছেন কেন আমার নাম্বারে? ইফাজ বলল, তুমি তো বললে টাকা নেই মোবাইলে। তো আপনি কেন পাঠাবেন? আমি কি চেয়েছি? আশ্চর্য, আমার কাছে তোমার কিছু চাইতে হবে কেন? তাছাড়া এখন থেকেই না হোক তোমার দায়িত্ব আমার হোক। মানে দেখুন, আমি তো বলছি এসব। রিলেশনে যেতে পারবে না? উফ, আর কতবার বলবে? আমিও তো বলেছি রিলেশনে যেতে হবে না, বিয়ে করে আমার বউ হয়ে আসবে। মেসেজটা দুবার পড়ল দিয়া। উফ, এই মানুষটা যা ইচ্ছে তাই। সেদিন রেস্টুরেন্ট থেকে আসার পর ভেবেছিল আর হয়তো কিছু বলবে না তাকে, কিন্তু প্রায় সপ্তাহ পর আজ হঠাৎ এমন পাগলামো দেখে নির্বাক হয়ে গেল যেন। এরপর আর রিপ্লাই করলো না দিয়া, কিন্তু ইফাজ মেসেজ দিল। বাসায় বিয়ের প্রস্তাব গেলে একদম না করবে না দিয়া, শুধু রাজি হবা, বাকিটা আমার দায়িত্ব। রিলেশনে জড়িয়ে হারামে নয়, হালালভাবে তোমাকে পেতে চাই। অফিসিয়ালিভাবে আমার ঘরে বউ করে আনতে চাই। সেদিনের পর আরো 2 দিন পর ইফাজের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব এলো। ছেলে দেখতে ভালো, সরকারি চাকরি, পরিবার ব্যাকগ্রাউন্ড ভালো দেখে দিয়ার বাবাও ও ভাই প্রায় রাজি ভাব। একমাত্র মেয়ের জন্য এমন ছেলে হাতছাড়া করা প্রশ্নই আসে না। কিন্তু সমস্যা হলো দিয়াকে নিয়ে। দিয়ার মত নিতে গেলেই সোজা না করে দিবে। তার একটাই কথা, এত তাড়াতাড়ি বিয়ে করবে না। মাত্র ফাইনাল পরীক্ষা শেষ হলো, রেজাল্ট দিক, গ্রাজুয়েশন শেষ হোক, একটা জব পাক, তারপরই না বিয়ের কথা ভাববে। দিহানকে সোজা না করে দিল দিয়া। তাতে দিয়ার মা খানিকটা বকাঝকা করলো। এই ছেলেটা না করার প্রশ্নই আসে না। মেয়ে মানুষ, চাকরি বাকরি করে কি করবে? তাছাড়া পরীক্ষা শেষ, ঘরে বসে থেকে কি করবে? বিয়ে তো করতেই হবে, তাহলে এখন নয় কেন? মায়ের সাথে তা নিয়ে খানিক রাগারাগিও হলো দিয়ার। এদিকে দিয়ার বাবাও আফসোস নিয়ে বসে রইল। এই ছেলেটাকে কিছুতেই হাতছাড়া করতে মন সায় দিচ্ছে না। মেয়ে এখন বিয়ে না করুক, রাজি তো হোক। দিয়া বিয়েতে রাজি হয়নি, কথাটা শুনে বেশ চটে গেল ইফাজ। তৎক্ষণাৎ বার কয়েক কল দিল দিয়াকে। রাতের দ্বিপ্রহর, দিয়া তখন মোবাইলের সাইলেন্ট করে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ইফাজের কল মেসেজ কোনোটাই তাকে ব্যাঘাত ঘটাতে পারল না। এদিকে দিয়াকে না পেয়ে পাগল প্রায় অবস্থা ইফাজের। বিয়ের চিন্তা ছেড়ে দিয়ার কিছু হলো কিনা তা নিয়ে নাজেহাল অবস্থা। সারা রাত ঘুমাতে পারল না। চোখ বুজে এলো সকালের দিকে। সময় যখন প্রায় সকাল 8টা, তখন ঘুম ভাঙলো দিয়ার। ফ্রেশ হয়ে মোবাইলটা হাতে নিতেই যেন চোখ কপালে উঠল তার। প্রায় 30 বার কল ইফাজের নাম্বার থেকে, সাথে অগণিত মেসেজ। কল ধরছ না বলে নানান চিন্তিতমূলক মেসেজ। কেন জানি এই প্রথমবার মোবাইলে সাইলেন্ট করার জন্য আফসোস হলো দিয়ার। সেই অপরাধ বোধ থেকে মেসেজ দিল ইফাজকে। আছেন, বলবেন কিছু? মেসেজ দেয়া ঠিক হয়নি। মানুষটা এতবার কল দিল, আর সে কিনা শুধু একটা মেসেজেই সীমাবদ্ধ রাখলো। অপরাধবোধ থেকে এবার কল দিয়েই ফেললো। প্রথমবার রিসিভ না হলেও দ্বিতীয়বারের সাথে সাথেই রিসিভ হলো। ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, হ্যালো দিয়া। থমকে গেল দিয়া। হার্টবিট বোধহয় মিলি সেকেন্ডের জন্য মিস হয়ে গেল। ছেলেদের ঘুম জড়ানো কণ্ঠ কি এতটা ঘায়েল করা হয়? উত্তর পেল না দিয়া, ছোট করে জবাব দিল, হুম। তুমি ঠিক আছো তো দিয়া? রাতে কতবার কল দিলাম, ফোন ধরলে না কেন?
উদ্বিগ্ন কণ্ঠস্বর ছেলেটার। দিয়া বলল, ঠিক আছে, রাতে ঘুমিয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি, ফোন সাইলেন্ট ছিল বলে। দিয়ার কথায় সামান্য সময় নিয়ে ইফাজ তারপর বলে উঠল, শোনো, এখন আমি ঘুমাবো। শুধুমাত্র তোমার জন্য সারা রাত ঘুমাতে পারিনি আমি। এই যে এখন মাত্র চোখ লেগেছে আর তুমি ডিস্টার্ব করলে। তবে আমি কিন্তু ডিস্টার্ব ফিল করিনি দিয়া, একটুও না। থামলো ইফাজ, সময় নিল কিছুটা, কিন্তু দিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে পুনরায় বলে উঠল, বিকেলে তুমি আমার সাথে দেখা করবে মানে করতেই হবে, নয়তো আমি কিন্তু সোজা তোমার বাসায় যাব। নেহাত আমি ভালো ছেলে, বিয়ের আগেই শ্বশুরবাড়ির জামাই আদর চাইছি না। রাখছি। ইফাজ কল কাটতেই হতভম্ব হয়ে গেল দিয়া। সে বিয়েতে না করার পরেও এসব কথা বলছে কেন মানুষটা? আর দেখা করা, সেটা তো প্রশ্নই আসে না। কিছুতেই সে যাবে না ইফাজের সাথে দেখা করতে। নিজেকে শাসিয়ে মনস্থির করে নিল দিয়া। দুপুরের পর ইফাজ কল করে দেখা করতে বলার যখন না করলো দিয়া, তখন সত্যি সত্যি বাসার সামনে চলে এলো ইফাজ। রাস্তার অপর পাশে দাঁড়িয়ে কল করে জানালো দিয়াকে। প্রথমে বিশ্বাস করতে চাইল না দিয়া। বাবা মার ঘরে গিয়ে উকিঝুঁকি দিয়ে সচক্ষে ইফাজকে দেখে তবেই বিশ্বাস করলো। অবাক হয়ে গেল ইফাজের আগমনে। মানুষটা সত্যি সত্যি চলে এলো, এমন পাগলামো করছেই বা কেন? ঘরে এসে ছেলেটাকে কল দিল দিয়া। দিয়ার কল পেয়ে খানিকটা রাগ দেখালো ইফাজ। ধমকাধমকি করে নিচে আসতে বলল তাকে। আর উপায় পেল না দিয়া, বাধ্য হয়ে রেডি হয়ে নিচে নামতে হলো। কি হলো, কথা বলছো না কেন দিয়া? সুপ্ত নিঃশ্বাস বেরিয়ে এলো দিয়ার। এই মানুষটাকে বলার মতো আর কিছুই নেই তার। তার কথাগুলো শুনতেই নারাজ। ধোয়া ওঠা গরম কফিতে প্রায় ঠান্ডা। কফির কথা বলতেই 2 মিনিটের মাথায় দুটো কফি নিয়ে গেছে ওয়েটার। কফির মগে চুমুক দিয়েই ইফাজ জিজ্ঞেস করেছে, বিয়েতে না করছো কেন দিয়া? দিয়া ছোট্ট করে জবাব ছিল, কারণ জানিয়েছি। তারপর একের পর এক নানান কথা বলেছে ইফাজ। দিয়া তার যুক্তি দেখিয়ে গেছে। সুপ্ত নিঃশ্বাস ছাড়ল দিয়া। আশেপাশে একবার নজর বলিয়ে দেখে নিল কেউ তাকিয়ে আছে কিনা। ইফাজ দিয়াকে নিয়ে একটা কফি শপে এসেছে। সেখানে দিয়ার বাসা থেকে অনেকটা দূরে বলা যায়, কিন্তু তবুও যেন এক অজানা ভয়ে আছে মেয়েটা। আশেপাশে নজর বলিয়ে যখন দেখলো তাদের দিকে তাকিয়ে দেখার মতো কেউ নেই, তখন ইফাজের পাশে পূর্ণাঙ্গ দৃষ্টি নিক্ষেপ করলো। ছোট্ট করে জবাব দিল, কি বলবো আমি? আমার কথার তো গুরুত্বই দিচ্ছেন না আপনি। আমাকে বিয়ে করতে কি সমস্যা দিয়া? কোনো সমস্যা নেই। তাহলে রাজি হনি কেন? আমি ছেলে হিসেবে খারাপ, দেখতে খারাপ, ব্যাকগ্রাউন্ডে কোনো খারাপ ছিল? না। তাহলে সমস্যা কি আমাকে বিয়ে করতে? মাথা নিচু করে নিল দিয়া। জবাব নেই তার কাছে, কি বা উত্তর দেবে সে? এই ছেলেটাকে তো ছেলে হিসেবে 98% চোখ বন্ধ করে দেবে দিয়া। আর রইল বাকি 2%, সেটা তো দিয়া নিজেই পরিপূর্ণ করে দিতে পারবে ইফাজকে। তবে বিয়েতে এত সংকোচ কেন? নিজেকে প্রশ্ন করেও যেন উত্তর পেল না দিয়া। কোনো এক দ্বিধায় পড়ল যেন। ইফাজ পুনরায় বলে উঠল, আমাকে নিয়ে কোনো সংকোচ থাকলে নির্দ্বিধায় বলে ফেলো দিয়া, তবু আমাকে ফিরিয়ে দিও না। এবার নিশ্চুপ থাকতে পারল না দিয়া, ধীর কণ্ঠে বলে উঠল, আপনাকে নিয়ে কোনো সংকোচ আছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু আপনার প্রতি আমি দ্বিধা কাটিয়ে উঠতে পারছি না ইফাজ। প্রয়োজনে সময় নাও, সময় নিয়ে একটু ভাবো। 1 মাস তো অনেক সময়, তাই না? তবে কি তুমি আমায় বিয়ে করতে চাও না দিয়া? হয়তো না। প্রত্যুত্তরে বলার মতো কিছু খুঁজে পেল না ইফাজ। এলোমেলো দৃষ্টিতে এদিক ওদিক নজর ফেলল, খুঁজল কিছু। টেবিল থেকে টিস্যু নিয়ে কপাল সহ গলার ঘাম মুছল। কফির মগটা সামান্য দূরে সরিয়ে 2 হাতে ভর দিল টেবিলে। ইফাজের এমন অবস্থায় কিঞ্চিত অবাক হলো দিয়া। কিছু বলতে না চাইলেও বলে উঠল, আপনি ঠিক আছেন তো? হুম। নির্লিপ্ত জবাব ইফাজের। দিয়া আশ্চর্যের ন্যায় জিজ্ঞেস করলো, আপনার কি শরীর খারাপ করছে ইফাজ? ইফাজ মাথা তুলে চাইল শুধু, তবে জবাব দিল না, বরং উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। পারল না। চোখের সামনে ঝাপসা হয়ে চারদিকে বোধহয় ঘুরতে লাগলো। অস্বাভাবিকভাবে ঘামতে লাগলো শরীর। এবার যেন খানিকটা ভরকে গেল দিয়া।
উঠে এলো ইফাজের পাশে, বলল, কি হয়েছে আপনার? এমন করছেন কেন ইফাজ? এবারও জবাব দিতে পারল না ছেলেটা। দিয়া এগিয়ে এসে ধরল ইফাজকে, ওয়েটারকে ডেকে পানি দিতে বলল। পানি দিতে ইফাজের মুখে ধরল দিয়া, সামান্য খাইয়ে দিল পানি। উত্তেজিত কণ্ঠে বলল, ইফাজ ঠিক আছেন তো? কেমন লাগছে বলেন আমাকে। ইফাজ হেলে গিয়ে দিয়ার কাঁধে মাথা রাখলো। আস্তে করে অস্পষ্ট সুরে বলল কিছু। চমকে উঠল দিয়া, উত্তেজিত কণ্ঠে আবারও বলে উঠল, আপনার সুগার আছে ইফাজ? ভাইয়া প্লিজ একটু চিনি নিয়ে আসেন। শেষ কথাটা ওয়েটার ছেলেটার দিকে তাকিয়ে বলল দিয়া। হ্যাংলা পাতলা ছেলেটা বোধহয় দিয়ার ছোটই হবে। দিয়ার কথায় হন্তদন্ত হয়েই গেল চিনি আনতে, কিন্তু দিয়া অপেক্ষায় রইল না ছেলেটার। এক হাতে ইফাজকে আগলে গিয়ে অপর হাতে নিজের ব্যাগ টেনে নিল, হাত ঢুকিয়ে একটা চকলেট বের করলো। সময় নিল না, প্যাকেট ছিঁড়ে একটুখানি ইফাজের মুখে ধরলো। সময় যখন পেরিয়ে গেল মিনিট 15, ধীরে ধীরে স্বাভাবিক হলো ইফাজ। ঘামে গায়ের শার্টটা ভিজে একাকার, বুকের অর্ধেক বোতাম খুলে দিয়েছিল দিয়া। স্বাভাবিক হতে দুটো বোতাম লাগিয়ে দিল। ধীর কণ্ঠে দিয়া বলল, এখন ঠিক লাগছে? মাথা ঘুরিয়ে তাকায় ইফাজ। তার পাশে অনেকটা নিকটে বসে আছে দিয়া, চোখে মুখে চিন্তিত ভাব স্পষ্ট। সামান্য হাসলো ইফাজ, বলে উঠল, টেনশন নিও না, ঠিক আছে আমি। ঠিক আছেন? একটু আগেই তো ঠিক ছিলেন না। কতটা ভয় পেয়েছিলাম জানেন? কেন পেয়েছিলে? থতমত খেয়ে গেল দিয়া। আমতা আমতা করে বলতে চাইল কিছু। ইফাজ আবারও বলে উঠল, মাঝে মাঝেই হয়, ভয় নেই। এই সামান্য সুগার টুগার ফলে মরে যাব না। নিশ্চুপ রইল দিয়া। কেঁপে উঠল তার হৃৎপিণ্ড। কিন্তু কেন? মানুষটা এই সামান্য অসুস্থতায় এতটা দুশ্চিন্তা কেনই বা হচ্ছে তার? ইফাজের এই সামান্য কথা এতটা বিষণ্ণতা ঘিরে ধরলই বা কেন? বরাবরের মতোই এবারও উত্তর পেল না দিয়া। কাটিয়ে উঠতে পারল না তার দ্বিধা। ইফাজ সময় দেখে নিল, দিয়াকে উদ্দেশ্য করে বলল, অনেক সময় হয়েছে, এবার উঠতে হবে দিয়া। দিয়ার বোধহয় এতক্ষণে হুঁশ এলো বাড়ি ফেরার। নিজেকেও সময় দেখে খানিকটা অবাক হলো। এতটা সময় পেরিয়েছে বুঝতেই পারেনি। সায় জানালো ইফাজের কথায়। উঠে দাঁড়াতেই ইফাজ বলল, তোমায় বাসায় পৌঁছে দেব? না, যেতে পারবো আমি। যেতে পারবো বললেই কিঞ্চিত আশা নিয়ে রইল ইফাজ তাকে পৌঁছে দেবে। কিন্তু না, বরং সায় জানালো। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটা রিক্সা ডেকে উঠিয়ে দিল দিয়াকে। বাসায় ফিরে নিজেকে স্থির রাখতে পারল না দিয়া। বারংবার মাথাচাড়া দিয়ে উঠল ইফাজের কথা। মানুষটা এখন কেমন আছে, কি করছে, সুস্থ আছে তো, ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছে তো, সুগারের মেডিসিন নিয়েছে তো? শেষমেশ নিজের প্রতি বিরক্ত হয়ে গেল, কিন্তু মাথা থেকে সরল না ইফাজ নামের মানুষটি। দ্বিধাদ্বন্দ্ব ছাড়িয়ে ইফাজকে মেসেজ দিল দিয়া। এখন কেমন আছেন? সহসায় জবাব এলো না মেসেজের। 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট করে প্রায় আধা ঘন্টা পর জবাব এলো ইফাজের। ঠিক জবাব নয়, কল এলো। দিয়া যেন ইফাজের কলেরই অপেক্ষায় ছিল। কল ধরেই ইফাজ বলে উঠল, কিছু বলবে? আহত হয় দিয়া। এভাবে তো ইফাজ কখনোই কথা বলে না। আজ কি হলো? তবুও নিজেকে সামলে নিল মেয়েটা। আবারও জিজ্ঞেস করলো, এখন কেমন আছেন? শরীর ঠিক আছে তো? বেঁচে আছি, মরে টরে যাইনি এখনো। আশ্চর্য, এগুলো কোন ধরনের কথা? তুমিই তো জিজ্ঞেস করলে, তাই। আচ্ছা, মেডিসিন নিয়েছেন? হুম। সামান্য কথা বলে কেটে দিল কল। তাতে যেন অবাকই হয় দিয়া। সে বিরক্ত হয়ে কল না কাটলেই ইফাজ তো কল কাটে না কখনোই। তবে কেটে গেল প্রায় সপ্তাহ খানেক। দিয়া ইফাজের নিয়ে ভাবনাটা বাড়ল। মানুষটা তাকে এভাবে এড়িয়ে চলছে কেন? না ফোন কল আর না মেসেজ দিচ্ছে। সপ্তাহ খানেক পর চিন্তিত হয়ে দিয়া নিজেই মেসেজ দিল, ঠিক আছেন তো আপনি? মেসেজ কল কোনোটাই যে দিচ্ছেন না। অপেক্ষা করলো বরাবরের মতো ইফাজের ফোন কলের, কিন্তু না।
দিয়াকে অবাক করে দিয়ে লম্বা এক মেসেজ দিল ইফাজ। কোন অধিকারে তোমায় মেসেজ কল দেব দিয়া? তুমি তো বিয়েতে না করেই দিয়েছো। তবুও তো কম চেষ্টা করিনি তোমাকে মানানোর। যাই হোক, আমায় নিয়ে দ্বিধায় থাকতে হবে না তোমার, আর না সংকোচ করতে হবে। ভালো থেকো। কেঁপে উঠল দিয়ার হৃৎপিণ্ড, জ্বলে উঠল চোখ দুটো। পুরো মেসেজ পড়তে যতটা না খারাপ লাগলো তার চেয়ে অধিক কষ্ট লাগলো ভালো থেকো কথাটায়। কিন্তু কেন? দিয়ার ভাবনার মাঝে আরও একটা মেসেজ এসে জমা হলো ইফাজের নামে। যেদিন আমার প্রতি সকল দ্বিধা কাটিয়ে সামনে অভিযোগ তুলবে, সেদিন সকল অভিযোগ ভুলিয়ে আমার নামে তোমাকে নেব। টুক করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল দিয়ার গাল বেয়ে। তবুও বোধহয় বুঝতে পারল না মেয়েটা। তার দৃষ্টি পড়ে রইল ইফাজের দেওয়া সেই মেসেজটায়। ইফাজ এখানে কি করছে? রেস্টুরেন্টে ঢুকে সামান্য এগিয়ে যেতেই সামনে একটা টেবিলে নজর পড়ল দিয়ার। চমকে উঠল খানিকটা, না চাইতেও মুখ ফুটে বেরিয়ে এলো কথাটা। অবাকের ন্যায় সামনে তাকিয়ে সেখানেই দাঁড়িয়ে গেল। আজ ভাবির সাথে একটু বেরিয়েছিল দিয়া, উদ্দেশ্য কিছু কেনাকাটা করা। শপিং শেষ করে রেস্টুরেন্টে এসেছে। হঠাৎ দিয়ার ভাবি কিছু একটার কথা বলে আবার দোকানে ফিরে যায়। সে আসছে বলে দিয়াকে বসতে বলে রেস্টুরেন্টের ভিতরে। সময় পেরিয়ে আরো সপ্তাহখানিক চলে গেল। উপরে উপরে ভালো থাকলেও মনটা সেই ইফাজ নামের মানুষটাতেই পড়ে আছে দিয়ার। সেদিনের পর আর কথাই হয়নি ইফাজের সাথে তার। আর না সে মেসেজ দিয়েছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছে ইফাজের ফোন কলের। মানুষটা একটা মেসেজের, কিন্তু আসেনি। ইফাজের নাম্বার থেকে কোনো কল, নামের পাশের সবুজ বাতি জ্বললেও কোনো মেসেজ আসেনি সেই মানুষটার থেকে। হঠাৎ যোগাযোগ বন্ধ হয়ে যাবার পর আজকে এই সময় ইফাজের এখানে দেখে বেশ অবাক হলো দিয়া। তার চেয়েও অধিক অবাক হলো ইফাজের সামনে বসা একটা মেয়েকে দেখে। দুজনকে দেখে মনে হচ্ছে বহুদিনের পরিচিত। ইফাজও বেশ হেসে হেসেই কথা বলছে মেয়েটার সাথে। কে মেয়েটা? কপাল কুঁচকে যায় দিয়ার। বৃদ্ধি পায় অবাকের মাত্রা। যতদূর মনে হচ্ছে মেয়েটাকে ভালোভাবেই চিনে ইফাজ। বোধহয় সম্পর্কটা বেশ গভীর। তবে কি মেয়েটা ইফাজের প্রেমিকা? কিঞ্চিত চমকে উঠে দিয়া ভাবে, তবে কি সে কি ছিল? মানছে সে ইফাজের প্রেমিকা ছিল না, রিলেশনও যেতে চায়নি কখনো। কিন্তু তাকে নিয়ে ইফাজের পাগলামো তো ছিল। তাকে নিয়ে ইফাজের সে সবকিছুই কি মিথ্যে ছিল? আগের মতোই নাটক ছিল? আর সে কিনা এই মানুষটার চিন্তায় নাওয়া খাওয়া ঘুম ছেড়ে দিয়েছিল। ভাবতেই যেন রাগের মাত্রা বৃদ্ধি পেল দিয়ার। নিজেকে আটকাতে পারল না। হনহন করে এগিয়ে গেল ইফাজের টেবিলের সামনে। কোনো দিকে না তাকিয়ে সোজা ইফাজের সামনে দাঁড়িয়ে বলে উঠল, এই এই আপনি নাটক করছেন আমার সাথে? আমার সাথে যা ছিল সব নাটক ছিল আপনার? কিসের নাটক? সরল কণ্ঠে প্রশ্ন ইফাজের। তাতে যেন রাগের মাত্রা বাড়ল দিয়ার। নিজেকে সামলাতে না পেরেই ইফাজের বুকের কাছটায় শার্টের অংশ চেপে ধরল এক হাতে। মাথা উঁচিয়ে চোখে চোখ রাখলো ইফাজের। রাগী কণ্ঠে বলে উঠল, কিসের নাটক জিজ্ঞেস করছেন আপনি? কথাটা বলতে লজ্জা করলো না আপনার? আমার পিছনে ঘোরা, বিয়ে করতে চাওয়া, ভালোবাসি বলা সবটাই তো নাটক ছিল আপনার। আমি ভাও দিইনি বলে এখন অন্য কাউকে জুটিয়ে ফেললেন। লজ্জা করলো না আপনার? দিয়া তুমি কি? আমি? আপনারা পুরুষ মানুষ এমন কেন? একজনের কাছে ভাওনা পেলে আরেকটা ধরতে দুদিনও সময় নেন না? তুমি না বললে আমাকে বিয়ে করতে পারবে না? বিয়ে করতে পারবো না বলেছি, কিন্তু ভালোবাসতে পারবো না তা কি বলেছি? বলেন, বলেছি একবারও? তার মানে ভালোবাসো দিয়া? হ্যাঁ বাসি, বলতে হবে কেন? বোঝেন না আপনি? আর এই মেয়ের সাথে আপনি? নিশ্চুপ দিয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল। কি বলতে কি বলে ফেলল সে। সেই সাথে ইফাজের এতটা কাছাকাছি কখন এলো? এক ঝাপটায় ইফাজকে ছাড়িয়ে দূরে সরতে চাইল, কিন্তু পারল না। দিয়ার হাতে বাহু ধরে আটকে দিল ইফাজ। সামান্য কাছে টেনে নিল। ধীর কণ্ঠে বলল, সত্যি ভালোবাসো দিয়া? নিশ্চুপ দিয়া কিঞ্চিত কেঁপে উঠে মাথা নিচু করে নিল। মানুষটার দিকে তাকানোর ক্ষমতাও যেন নেই তার। ইফাজ হাসল।
এক হাতে দিয়ার মাথা তুলে ইশারা করলো সামনের দিকে। দিয়া মাথা ঘুরিয়ে সেদিকে তাকিয়ে পুনরায় চমকে উঠল, অবাক কণ্ঠে বলল, দিশা তুই? হ্যাঁ আমি। তুই তো রাজি হলি না বিয়েতে, তাই আমি ইফাজ ভাইয়ার বিয়ের দায়িত্ব নিলাম। বলেই হেসে উঠল। দিয়া অবাক কণ্ঠে শুধালো, মানে? মানে এই যে চাপে পড়ে মনের কথা বলে ফেললি, এবার বিয়েতেও রাজি হবি, এটাই। বুঝল না দিয়া। প্রশ্নবিদ্ধ চাহনিতে তাকিয়েই রইল। দিশা জবাব দিল না। পুনরায় টেবিল থেকে ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ালো দিয়াকে উদ্দেশ্য করে। বুঝবিও না আহাম্মক। বলে একটু থামলো ইফাজের দিকে তাকিয়ে। আমি আসছি ভাইয়া, আপনি আপনারটাকে সামলান, আমি আমারটাকে। বেচারা অনেকক্ষণ অপেক্ষা করছে। হেসে সায় জানায় ইফাজ। দিশা সায় পেয়ে চলে যায় সেখান থেকে। এদিকে দিয়া অবুঝের মতো তাকিয়ে রইল দিশা যাওয়ার পানে। বলে উঠল, দিশা এখানে কি বলে? বসো বলছি। দিয়াকে টেনে নিয়ে বসতে বলল ইফাজ। দিয়া দাঁড়িয়েই রইল। ইফাজ নিজে বসে দিয়ার হাত ধরে বসিয়ে দিল। বলল, কি ভাবছো এত? আসলে আমি তখন ওভাবে বলতে চাইনি, কিন্তু হঠাৎ এভাবে। উত্তরটা কিন্তু দিলে না দিয়া। কিসের উত্তর? ভালোবাসো আমাকে? না। বলার আগেই চোখ ফিরিয়ে নিল দিয়া। মাথা নিচু করে ফেলল। ইফাজ হাসল। দিয়ার গাল ও কানের নিচে শক্ত হাতে ধরল। কেঁপে উঠল দিয়া। ছাড়াতে চাইল ইফাজকে, কিন্তু পারল না। বলেও লাভ হলো না। ইফাজ বলল, আমার চোখে তাকিয়ে বলো। তাকালো না দিয়া। সেভাবেই শরীরে মৃদু কম্পন নিয়ে ঠায় বসে রইল। কাটলো মিনিট দুয়েক। তাদের নীরবতায় ভাঙতে বেজে উঠল দিয়ার মোবাইল। চমকে উঠল দিয়া। দুহাতে ঠেলে সরিয়ে দিল ইফাজকে। নিজেও সরে এসে ব্যাগ থেকে মোবাইল বের করলো। ভাবির কল। ইফাজের চক্করে পড়ে ভাবিকে তো ভুলে গিয়েছিল। নিশ্চয়ই তাকে খুঁজছে। ফোন রিসিভ করার আগে এদিক ওদিক নজর বুলিয়ে দেখে নিল দিয়া। না, নেই তার ভাবি। মোবাইল কানে ধরে হ্যালো বলতেই অপর পাশ হতে ভেসে আসলো ভাবির কণ্ঠস্বর। হ্যাঁ দিয়া, আমি বাসায় চলে যাচ্ছি। ইফাসের সাথে কথা শেষ হলে ওর সাথে বাসায় চলে এসো। ভাবি তুমি? বিষয়ে যেন কথা বলতে পারলো না দিয়া। ভাবি জানলো কিভাবে ইফাজের কথা? আচানক প্রশ্নটা হানা দিল দিয়ার মস্তিষ্কে। অপর পাশে হাসলো দিয়ার ভাবি। বলল, ইফাজের কথা জানলাম কিভাবে, তাই তো? ভাইয়ার সাথে তোমাকে দেখা করিয়ে দেওয়ার প্ল্যান তো আমারই ছিল, তো আমি জানবো না? মানে? মানে একমাত্র ননদই আমার সারাদিন খাওয়া দাওয়া ছেড়ে বন্ধ করে কারো বিরহে সে বসে থাকতো, তাকে বুঝিনি ভেবেছ? সে দিনগুলো তো আমিও পেরিয়ে এসেছি। বলেই সামান্য থামলো ভাবি। একটু সময় নিয়ে আবারও বলল, বিয়ে না করলেও তোমার মনে যে ইফাজ ভাইয়ার জন্য অনুভূতি ছিল, সেইটা কিন্তু আমি আগেই বুঝেছি। আমার একমাত্র ননদিনীকে তো আর কষ্টে দেখতে পারি না, তাই ইফাজ ভাইয়ার ইচ্ছাকৃতভাবে যোগাযোগ বন্ধ করে দেওয়াটাকে কাজে লাগিয়ে দিশাকে নিয়ে একটু প্ল্যান করলাম। ভাবি শোন দিয়া, ভাইয়ের প্রতি দ্বিধা কাটিয়ে দেখো, সম্পর্ক এগিয়ে নিতে সহজ হবে। শুধু তাই নয়, ভবিষ্যতেও অনেক ভালো থাকবে। উনি মানুষ হিসেবে খারাপ নয়, আর তোমাকে ভালোবাসার ক্ষেত্রে তো 100-তে 100। দিয়া মাথা ঘুরিয়ে একবার ইফাজের দিকে তাকালো দিয়া। মানুষটা তার দিকেই তাকিয়ে আছে স্থির দৃষ্টিতে, যে দৃষ্টিতে রয়েছে শুধুই তাকে পাওয়ার জন্য অদম্য আকাঙ্ক্ষা। হঠাৎই দিয়ার সকালে দ্বিধায় অবসান ঘটল যেন। মস্তিষ্কে হানা দিল একটাই কথা, এই মানুষটাকে আমার চাই চাই। মৃদু হাসির রেখা ফুটে উঠল দিয়ার ঠোঁটে। বোধহয় ইফাজের পাগলামির কথা স্মরণে আসায় মানুষটা তার পাগলামির সঙ্গী হিসেবে তার ভাবি ও দিশাকেও নিয়েছে। কিন্তু ভাইয়া সহ বাবা মাকে কি বলবে সে? ব্যথিত কণ্ঠে ভাবিকে বলল, কিন্তু ভাবি, ভাইয়া ভাইয়াকে কিভাবে? তোমার ভাইয়া আমার পাশে আছে দিয়া, কথা বলবে? চমকে উঠল দিয়া। ভাইয়া পাশে আছে, তার মানে ইফাজের ব্যাপারটা ভাইয়াও সবটা জানে। কথাটা চেপে না রেখে বলেই উঠল, তার মানে ভাইয়াও? হ্যাঁ, তোমার ভাইয়াও সবটা জানে। বলেই একটু থামে ভাবি। সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বলে, এখন রাখছি, সামনে বাড়িতে বিয়ে, অনেক কাজ পড়ে আছে, তাড়াতাড়ি বাসায় ফিরো।
একরাশ লজ্জা নিয়ে নিশ্চুপে বসে আছে দিয়া। ইফাজ সেই আগের মতোই তাকিয়ে আছে, সেদিকে খেয়াল নেই মেয়েটার। সে তো ভাবির কথায় বেশ লজ্জায় পড়েছে। ইস, বাসায় গেলে কিভাবে ফেস করবে সবাইকে। দিয়ার করা ভাবনার মাঝে ইফাজ হঠাৎ ডেকে উঠল। থতমত খেয়ে সেদিকে তাকালো দিয়া। ছোট করে কি হয়েছে জিজ্ঞেস করতেই ইফাজ বলে উঠল, বলেছিলাম না যেদিন আমার প্রতি সকল দ্বিধা কাটিয়ে অভিযোগ তুলবে, সেদিন সকল অভিযোগ ভুলিয়ে আমার নামে তোমাকে নেব, হবে তো আমার? নিশ্চুপ দিয়া। প্রত্যুত্তরে বলার মতো কিছুই পেল না যেন। চুপ করে রইল না ইফাজ। আলতো করে দিয়ার হাত নিজের হাতে মুঠোয় নিল, বলে উঠল, উইল ইউ ম্যারি মি? মাথা ঝাঁকায় দিয়া না বোঝার। মুচকি হেসে ইফাজ থেমে থাকে না। দিয়ার হাতটা আরো শক্ত করে চেপে ধরে বলে, ডু ইউ লাভ মি? এবার মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে দিয়া। এদিকে ইফাজের ঠোঁটের হাসিটা প্রশস্ত হয়, বলে ওঠে, তবে বিয়েতে না করছো কেন? আপনার সাথে রিলেশনে যেতে চাই বলে। কিন্তু তুমি তো হবেন না আমার প্রেমিক পুরুষ। হতে তো বাধা নেই, কিন্তু কিন্তু পুনরায় দ্বিধায় জড়িয়ে যাওয়ার আগে তোমাকে আমার সাথে জড়িয়ে নিতে চাই দিয়া। নিশ্চুপ রইল দিয়া। অনুমান করতে চাইল ইফাজের ভালোবাসার মাত্রা, কিন্তু পারল না। ইফাজ আবারও বলে উঠল, কি নিজেকে জড়াতে চাও না আমার সাথে? সামান্য হাসল দিয়া, বলে উঠল, জড়ালে তো ক্ষতি নেই। বিরাট ক্ষতি আছে। লাভ ক্ষতির হিসাব না হয় বিয়ের পরেই করবে। আমার লাভগুলো সুদে আসলে বুঝে নিয়ে তোমার ক্ষতির হিসাব করব। ক্ষতিগুলো কি শুধু আমার ঝুলিতেই থাকবে? তোমার ঝুলিতে নয়, তোমার শরীরে। ছি, অসভ্য লোক। প্রেমিক পুরুষদের একটু একটু অসভ্যই হতে হয়। না চাইলেও হেসে উঠল দিয়া। এক হাতে খামচে ধরে ইফাজের বুকের কাছটার শার্টের অংশ সামান্য এগিয়ে এসে ধীর কণ্ঠে বলে ওঠে, একটু আদ্র নয়, আমার কাছে আপনি পুরোটাই অসভ্য হয়ে যান ইফাজ।